সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো রক্তক্ষরণজনিত স্ট্রোক এবং তার আধুনিক চিকিৎসায় বাংলাদেশ প্রেক্ষাপট। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ সুমন রানা, সহকারী অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেই সাথে স্যার কনসালটেন্ট বিআরবি হসপিটাল। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারাও অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন আপনি? জি স্যার, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো স্ট্রোক নিয়ে, এবং আমরা স্পেশালি আজকে রক্তক্ষরণজনিত স্ট্রোক নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে প্রথমেই জানতে চাইবো যে স্ট্রোক আসলে কি এবং তার উপসর্গগুলো আসলে কেমন? স্ট্রোক নিয়ে আসলে আমরা মনে হয় সবাই জানি, কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার করতে হবে আগে। অনেক মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে স্ট্রোক মানে হার্টের স্ট্রোক, আর কি আমরা সময় বলেও ফেলি। স্ট্রোক শব্দটা আসলে ব্রেনের সাথে সম্পর্কিত আর কি। হার্টের যেটা, সেটাকে হার্ট অ্যাটাক বলা হয়। তো এই জন্য স্ট্রোক মানে ব্রেন স্ট্রোক, এটাই। তো হঠাৎ করে যদি কারোর মধ্যে এরকম হয় যে তার মুখটা বেঁকে গেল, কথাটা বন্ধ হয়ে গেল, কথার মধ্যে অস্পষ্টতা আসলো, হঠাৎ করে একটা চোখে সে দেখতে পাচ্ছে না, অথবা এক হাত এক পা দুর্বল হয়ে গেল, অবশ হয়ে গেল, সে চলতে পারছে না, হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল, অথবা মাথার মধ্যে চক্কর দিচ্ছে, এই ধরনের উপসর্গগুলো যদি কারোর মধ্যে হঠাৎ করে আসে, তাহলেই আমরা বলবো যে সে স্ট্রোকে ভুগছেন। সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো আমরা রক্তক্ষরণ স্ট্রোক সম্পর্কে। আসলে আজকে আমরা মেইন আলোচনাটা করব। তো রক্তক্ষরণজনিত স্ট্রোকটা আসলে কি? স্ট্রোক দুই ধরনের হয় আসলে। একটা হলো ইসকেমিক স্ট্রোক বা রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোক। এটাই আসলে 85%। বেশিরভাগ স্ট্রোক রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোক। কিন্তু আজকে আমরা আলোচনা করব রক্তক্ষরণজনিত স্ট্রোক, যেটা নাকি 15% টোটাল স্ট্রোকের। কিন্তু আমরা এটা বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব রক্তক্ষরণজনিত স্ট্রোক। কেন? কারণ রক্তক্ষরণজনিত স্ট্রোকের আউটকাম বা পরিণতি অনেক খারাপ, ভয়াবহ। কারণ যাদের রক্তক্ষরণজনিত স্ট্রোক হয়, অনেক মানুষ এই স্ট্রোকে আক্রান্ত হয়ে মারাই যান। কিছু মানুষ বেঁচে থাকেন, যাদের মধ্যে অনেকেই আবার সারা জীবন এই পঙ্গুত্বের সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হয়। কারণ রক্তক্ষরণজনিত স্ট্রোকের আউটকামটা ভেরি পুয়ার এবং অনেক খারাপ, ডেভাস্টেটিং। তো এই কারণে রক্তক্ষরণজনিত স্ট্রোক নিয়ে আমাদেরকে আসলে জানতে হবে, সচেতন হতে হবে। এই জন্যই আসলে এটা নিয়ে কথা বলা। সুন্দর বলেছেন স্যার। আপনি বলছিলেন রক্তক্ষরণজনিত স্ট্রোক। তো এই রক্তক্ষরণজনিত স্ট্রোকেরও কি কোনো ধরনের প্রকারভেদ রয়েছে কিনা স্যার, যদি আমাদের দর্শকদের উপযোগী করে বলতেন? সেটাই, রক্তক্ষরণজনিত স্ট্রোক আসলে বেশিরভাগ যে কারণে হয় সেটা হলো যে কারো মধ্যে যদি উচ্চ রক্তচাপ থাকে দীর্ঘদিন, কারো উচ্চ রক্তচাপ আছে, সঠিকভাবে নিয়মিতভাবে ওষুধ সেবন করেন না, কখনো খান, মাঝখানে বাদ দেন, আবার কখনো স্ট্রোকের ওষুধ মানে উচ্চ রক্তচাপের ওষুধ খান। তো এই যে অফ অ্যান্ড অন, অর্থাৎ কখনো ওষুধ খান কখনো বাদ দেন, যার কারণে যেটা হয় যে যখনই সে ওষুধ খায় তখন প্রেশারটা কমে থাকে বা নর্মাল থাকে, বন্ধ করলেই প্রেশারটা আবার শ্যুট করে বেড়ে যায়। এই যে ওঠানামা করে ব্লাড প্রেশার, তখনই কিন্তু স্ট্রোকটা হয়। এবং ব্রেনের মধ্যে সূক্ষ্ম রক্তনালীগুলো আছে, এগুলো দীর্ঘদিন উচ্চ রক্তচাপের কারণে সেখানে ডিজিজড হয়ে যায়, রক্তনালীর ওয়ালগুলো দুর্বল হয়ে যায়। এগুলো ওই উচ্চ রক্তচাপে হঠাৎ করে ফেটে যেয়ে রক্তক্ষরণ হয়, এবং ব্রেনের খুব ভিতরের অংশে আমরা বলি ব্যাসেল গ্যাংলিয়া অথবা ডিপ সিটেড ব্রেন হ্যামোরেজ, ব্রেনের ভিতরের দিকে রক্তক্ষরণ হয়। এটাই বেশিরভাগ হয়, এবং এটা রিস্ক ফ্যাক্টর তাদের মধ্যে থাকবে, তাদেরই হবে এটা। দ্যাট মিনস কারো যদি দীর্ঘদিন প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিসে ভুগছেন সে দীর্ঘদিন, এরকম কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেটার কারণে এই উচ্চ রক্তচাপের কারণে এই স্ট্রোকটা হয় আর কি। এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে রক্তক্ষরণজনিত স্ট্রোক, আমরা বলি ইন্ট্রাসেরেব্রাল হ্যামোরেজ, এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আর কিছু আছে যে জন্মগতভাবে রক্তনালীর ত্রুটি থাকে, কারো থাকে যে রক্তনালীর একটা কুণ্ডলী থাকে ব্রেনের মধ্যে জন্ম থেকেই, অ্যাবনর্মাল কালেকশন অফ ব্লাড ভেসেল, রক্তনালী, যেটা নাকি স্বাভাবিক রক্তনালীর মতো নয়। তো এই যে অ্যাবনর্মাল ব্লাড ভেসেল, এটা জন্মের সাথে সাথেই সে নিয়ে আসে, কিন্তু ওভার দ্য টাইম উচ্চ রক্তচাপের কারণে এগুলো আস্তে আস্তে ফুলে ফেপে বড় হয়, এবং একসময় এটা ফেটে যেয়ে রক্তক্ষরণ হয় ব্রেনের মধ্যে।
এটা আমরা ওই রক্তনালী যে কুণ্ডলী সেটাকে আমরা বলি এভিএম, আর্টারিভেনাস ম্যালফরমেশন অথবা আর্টারিভেনাস ফিস্টুলা। তো এটা রক্তক্ষরণ হলে ব্রেনের মধ্যে অনেক বেশি রক্তক্ষরণ হয়। তো সেক্ষেত্রে আমাদের দুইটা চিন্তা করতে হয় যে রক্তক্ষরণের চিকিৎসাটা প্লাস ওই যে এভিএম যেটা রক্তনালীর যে কুণ্ডলী অ্যাবনর্মাল কালেকশন অফ ব্লাড ভেসেল, এটাকেও চিকিৎসা করতে হয়। না হলে আবার এটা আবার ফেটে যে আবার রক্তক্ষরণ হয়ে বড় ধরনের স্ট্রোক আবার হতে পারে। তো ঠিক এটাকে আমরা বলি এভিএম। আরেকটা রক্তক্ষরণজনিত স্ট্রোকের একটা খুবই কমন এবং ইম্পর্টেন্ট কারণ হলো সেটা হলো সাবআরাকনয়েড হ্যামারেজ। আমরা এটা একটা প্রকারভেদ, অর্থাৎ ব্রেনের পর্দার নিচে রক্তক্ষরণ হয়। এটার মেইন কারণ 80% কারণ হলো যে জন্ম থেকেই কারো রক্তনালীর গায়ে ফোসকা আছে। এটা জন্ম থেকে আমরা এটাকে বলি বেরি অ্যানিউরিজম। আমাদের শরীরে যেরকম ফোসকা হয় পাতলা একটা আবরণ দিয়ে আটকানো থাকে, সেটা অল্প চাপে অল্প প্রেশারেই তো এটা ফেটে যেতে পারে। ঠিক একইভাবে ব্রেনের রক্তনালীর গায়েও এরকম ফোসকা থাকে জন্ম থেকেই। তো এই ফোসকাগুলো ধীরে ধীরে বড় হয়, আরও পাতলা হয় ওয়ালটা, তখন এটা একটা পর্যায়ে যে ফেটে যায়, তখন ব্রেনের পর্দার নিচে প্রচণ্ড রকমের রক্তক্ষরণ হয়। এটাকে আমরা বলি সাবআরাকনয়েড হ্যামারেজ। এবং এইটা একটা ডেভাস্টেটিং একটা স্ট্রোক, এটা খুবই নটোরিয়াস একটা স্ট্রোক। এটা একটা প্রকারভেদ আর কি। তো এগুলোই রক্তক্ষরণজনিত স্ট্রোকের মেইন প্রকারভেদ। স্যার, আমরা এই বিষয়ে তো আরও অনেক কথা বলবো অনুষ্ঠানের এই পর্যায়ে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন। আমরা কথা বলছি রক্তক্ষরণজনিত স্ট্রোক এবং তার আধুনিক চিকিৎসায় বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে আরও অনেক কথা বলবো। এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম রক্তক্ষরণজনিত স্ট্রোক নিয়ে। তো সেরেব্রাল হেমোরেজ নিয়ে স্যার অনেক কিছু বললেন। জানতে চাইবো স্যার, কী ধরনের উপসর্গ রোগীর আপনাদের কাছে আসে? এটা যেটা আমরা বলছিলাম যে ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ বা ব্রেনের ভিতরে রক্তক্ষরণ, যেটা যাদের রিস্ক ফ্যাক্টর থাকে, মিনস ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস যাদের থাকে অনিয়ন্ত্রিত, তাদের ক্ষেত্রেই ব্রেনের যে সূক্ষ্ম রক্তনালীগুলো আছে সেগুলো অনেকটা ওয়ালগুলো দুর্বল হয়ে যায়। যখনই রক্তচাপের ওঠানামা হয়, যখনই প্রেশারটা বেড়ে যায়, তখন ওই দুর্বল ওয়ালগুলো ফেটে যায় এবং ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়। তো এই রক্তক্ষরণটাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রক্তক্ষরণজনিত স্ট্রোকের একটা বড় অংশ। সেটাই এটা সাধারণত 50 ঊর্ধ্ব মানুষ যারা, তাদের ক্ষেত্রে হয়। তো এই স্ট্রোক হইলে যেটা হয়, রক্তক্ষরণজনিত স্ট্রোকে ওই স্ট্রোকের সমস্ত যে প্রকারভেদ আমরা যে উপসর্গগুলো আমরা বলেছি, যে হঠাৎ করে তার একদিকে দুর্বল হয়ে যাবে, তার অজ্ঞান হয়ে যেতে পারে। তো সেই উপসর্গ স্ট্রোকের যেগুলো সেগুলো থাকবেই। হঠাৎ করে একদিকে দুর্বল হয়ে যাবে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে। কিন্তু ইন এডিশন এই ক্ষেত্রে যেটা হয় কি, যে ব্রেনে অনেক মাথা ব্যথা হতে পারে, অনেক বেশি মাথা ব্যথা হতে পারে এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে, একদিকে তো প্যারালাইজড হতেই পারে। তো এই ধরনের উপসর্গগুলোই যে নর্মাল স্ট্রোকের উপসর্গের সাথে যদি অজ্ঞান হয়ে যায়, প্রচণ্ড মাথা ব্যথা থাকে, সেক্ষেত্রে এটা আসলে রক্তক্ষরণজনিত স্ট্রোকের দিকেই যায়। স্যার, খুব সুন্দর বলেছেন। স্যারের কাছে জানতে চাইবো যে চিকিৎসা আসলে কি হবে? এই ধরনের ভিতরের দিকে যে রক্তক্ষরণ যেগুলো আছে, এই চিকিৎসার মূল বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসলে কনজারভেটিভ মানে অপারেশন ছাড়াই চিকিৎসা করে থাকি। এখানে বলা হয় যে রক্তক্ষরণটা যদি ভলিউমটা যদি 30 ml এর কম হয়, সেক্ষেত্রে এটা সার্জারির প্রয়োজন নেই, এটা ওষুধের মাধ্যমে চিকিৎসা করলেই হবে। ওনার রক্তচাপ নিয়ন্ত্রণ করা, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করা, ওনার আনুষঙ্গিক কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া এবং রিহ্যাবিলিটেশন বা তাকে ফিজিওথেরাপি, চেস্ট এবং লিম্ব ফিজিওথেরাপি দেওয়া, এগুলো করতে করতে আস্তে আস্তে সে সুস্থতার দিকে আসে। কিন্তু যখন এরকম হয় যে রক্তের ভলিউমটা যখন 30 ml এর বেশি হয়ে যায়, তখন আসলে সার্জারির প্রশ্ন আসে এবং ব্রেনের মধ্যে অত্যধিক চাপের সৃষ্টি হয়। একদিকের ব্রেন একদিকে শিফট হয়ে যায় এবং জ্ঞানের মাত্রা অনেক বেশি কমে যায়, আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এরকম কিছু ফিচার যখন আমরা দেখি, তখনই আমরা সার্জারির সিদ্ধান্ত নিয়ে থাকি। তো সার্জারির মধ্যে অনেক রকমের সার্জারি আছে। মূল সার্জারিটা হলো যে ব্রেনের চাপটা কমায় দেওয়া, অর্থাৎ রক্তক্ষরণ হওয়ার কারণে ব্রেনের মধ্যে যে চাপ সৃষ্টি হয়েছে এটাকে কমায় দেওয়া। তো সেই ক্ষেত্রে রক্তক্ষরিত হয়েছে সেটাকে আমরা বের করে দিতে পারি, অথবা ব্রেনের বাইরে যে হাড্ডি রয়েছে সেটাকে আমরা বাইরে রাখতে পারি, ব্রেনটাকে জায়গা করে দিতে পারি। তো এইভাবে আমরা চিকিৎসা করে থাকি। তো
তো এখানে আমরা মাইক্রোস্কোপিক হেমাটোমা ইভ্যাকুয়েশন করি, অর্থাৎ মাইক্রোস্কোপের মাধ্যমে যে ডিপ সিটেড হেমাটোমা যেটা আছে, রক্তক্ষরণ আছে, সেটাকে আমরা বের করে দিতে পারি। আবার অনেক সময় আমরা যেটা করি যে এন্ডোস্কোপ, অর্থাৎ ফুটা করে ছোট্ট একটা ফুটা দিয়ে একেবারে ভিতরে এন্ডোস্কোপ নিয়ে সেখান থেকে হ্যামোরেজটাকে আমরা বের করতে পারি। তো সেটা একটা পদ্ধতি রয়েছে। আরও অনেক চিকিৎসা পদ্ধতি আছে যে রক্তক্ষরণের মধ্যে যে আমরা এক ধরনের মেডিসিন দিই, যে মেডিসিনটা আস্তে আস্তে রক্তের দলাগুলোকে ব্রেকডাউন করে এবং আস্তে আস্তে এই রক্তের তরল করে ফেলে এবং এটা ধীরে ধীরে পাইপের মাধ্যমে বাইরে বেরোয় চলে আসে। এটাও একটা চিকিৎসা পদ্ধতি আছে এখানে। এটাই মূলত এই তিনভাবেই আমরা 3-4ভাবে আমরা আসলে সার্জারিটা করে থাকি রক্তক্ষরণজনিত স্ট্রোকের ক্ষেত্রে, যেটা ব্রেনের ভিতরের দিকে রক্তক্ষরণ হয়। স্যার, আধুনিক চিকিৎসা পদ্ধতি কি কিছু ডেভেলপ আরো হয়েছে কিনা, সেগুলো আপনারা এখানে করছেন কিনা? সেটাই, এইটার ক্ষেত্রে হয় কি যে খুবই সূক্ষ্ম রক্তনালী ভিতরের দিকে যেগুলো থাকে, এইটা ফেটে যে রক্তক্ষরণ হয়, এখানে আসলে ওই রক্তনালীটাকে বন্ধ করার যে বিষয়টা আছে, এটা আসলে প্রয়োজন হয় না, কারণ ভেরি থিন ভেসেল, এখানে আসলে ওইভাবে বন্ধ করার বিষয়টা থাকে না। আধুনিক চিকিৎসা পদ্ধতি বলতে এটাই যে এন্ডোস্কোপ দিয়ে আমরা ছোট ফুটা করে ওই রক্তটাকে বের করে আনতে পারি। এটা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, মিনিমাল ইনভেসিভ টেকনিক। স্যার, আপনি বলছিলেন যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা দেন? রোগীরা কি ধরনের উপসর্গ নিয়ে প্রথমে আমরা অ্যানিউরিজম সম্পর্কে বলছিলাম যে রক্তনালীর গায়ে ফোসকা থাকে, অ্যানিউরিজম, এটাকে আমরা বলি অ্যানিউরিজম। এই ফোসকাগুলো জন্ম থেকেই আমাদের ব্রেনের রক্তনালীর গায়ে ছোট আকারে থাকে, পরে ধীরে ধীরে ওই ফোসকাটা বড় হয়ে যেতে পারে, ওয়ালগুলো আরও থিন হয়ে যাবে এবং আলটিমেটলি উচ্চ রক্তচাপের কারণে ওয়ালটা ফেটে যেয়ে রক্তক্ষরণ হতে পারে। তো সেইটা আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। সালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। সালাম। ওই আমি 18তে স্ট্রোক হয়েছিলাম। জি, বলুন। ওখান ওই যে পায়ে মানে দোনো পায়ে টান দিয়ে থাকে এবং হাঁটতে আমার প্রচন্ড ব্যথা। এখন কি করা যায়, এটা স্যারের সাথে একটু কথা বলার জন্য। স্যার, আপনাকে শুনতে পাচ্ছেন, স্যার যদি একটু অ্যান্সার করতেন। এমনি আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? আপনার কি যে কোনো এক পাশ কি দুর্বল হয়ে গিয়েছিল? হ্যাঁ, এক পাশ দুর্বল হয়ে গেছে, ডাইন পা এবং ডান হাত। এবং পরে কি সিটি স্ক্যানে কি বোঝা গেছে এটা রক্তক্ষরণ হয়েছে? তখন মানে এই পর্যন্ত মনে করেন এনে ভালো আছে, এনে ব্রেনে এনে কোনো সমস্যা দেখতেছি না, কিন্তু হাঁটতে লাগলে মানে টানে ধরে থাকে, মানে প্রচন্ড ব্যথা। জি জি জি, বুঝতে পেরেছি আপনার সমস্যাটা। দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা উত্তরটি জেনে নিচ্ছি স্যারের কাছ থেকে। আমরা যেটা বুঝতে পারলাম, ওনার আসলে স্ট্রোক করেছিল সৌদি আরবে যখন উনি ছিলেন। তো স্ট্রোক করার পরে উনি বেশ এখন ভালো আছে, মানে স্ট্রোক থেকে উনি ভালোই রিকভারি করেছেন। কিন্তু এখন ওনার সমস্যা হলো যে হাত পায়ের যেদিকে স্ট্রোক করেছিল সেই হাত পায়ের জয়েন্টগুলোতে পেইন বা ব্যথা হচ্ছে। এটা হয় কি যে স্ট্রোকের পরবর্তীতে যে ব্যায়ামগুলো কিংবা রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপির যে বিষয়গুলো থাকে, এগুলোতে যখন ঘাটতি হয় তখন এই জয়েন্টগুলো যেহেতু দুর্বল হয়ে গেছে, মাসলগুলো জয়েন্টগুলো দুর্বল হয়ে যায়, জয়েন্টের মুভমেন্ট হয় না, তখন জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, ওখানে বিভিন্ন আর্থ্রাইটিস তৈরি হয় এবং জয়েন্টে পেইন সৃষ্টি হয়। ওনারই সেটাই হয়েছে। তবে এটা থেকে মেইন বিষয়টা হলো আপনি যে দেখানো ব্যায়াম যেগুলো অথবা কোনো ফিজিওথেরাপি কনসালটেন্ট আশেপাশে যারা আছেন তাদের সাথে পরামর্শ করতে পারেন। আপনার আসলে ফিজিওথেরাপি লাগবে, আপনার ব্যায়াম লাগবে এবং সাথে হালকা পাতলা পেইন কিলার বা ব্যথার ওষুধ খেলে আপনার এটা চলে যাবে। আর সবচেয়ে বড় জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা যে কারণে স্ট্রোকটা হয়েছে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলো থাকতে পারে আপনার, সেগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন যাতে পরবর্তীতে আর স্ট্রোক না হয়। স্যার, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নামাজের বিরতি এবং ব্রেকে যাচ্ছি। শুধু দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। আমরা কথা বলছি রক্তক্ষরণজনিত স্ট্রোক এবং তার চিকিৎসা নিয়ে আরও অনেক কথা বলবো। এরই মাঝে আরও একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। শুধু দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা অ্যানিউরিজম নিয়ে কথা বলছিলাম, তার চিকিৎসা নিয়ে কথা বলছিলাম। সেটাই, আমরা অ্যানিউরিজম বলছিলাম যে রক্তনালীর গায়ে যদি ফোসকার মতো থাকে, সেটা জন্মগতভাবেই বেশিরভাগ ক্ষেত্রে থাকে, ছোট থাকে, কিন্তু ওভার দ্য টাইম আস্তে আস্তে এটা বড় হতে পারে। ফোসকার ওয়ালটা আরও থিন, আরও পাতলা হতে পারে। এক পর্যায়ে যে এত বেশি পাতলা হলো যে এটা অল্প প্রেশারেই ফেটে গেল। তো এইটা আসলে ফেটে গেলে ব্রেনের পর্দার নিচে রক্তক্ষরণ হয় এবং অনেক ছড়ায় যায়। পর্দাটা একেবারে ব্রেনকে ঘিরে থাকে, পর্দার নিচে ওয়াইড স্প্রেড হ্যামোরেজ হয়, যার কারণে ব্রেনের চাপটা হঠাৎ করে বেশি বেড়ে যায় এবং পেশেন্টের মারাত্মক রকমের সিমটম হয়।
এবং আমি যদি উপসর্গ বলি যে এত বেশি মাথা ব্যথা হয় যে এই ধরনের মাথা ব্যথা জীবনে সে কখনো উপভোগ করে নাই, এইভাবেই এক্সপ্লেন করে যাদের মাথা ব্যথাটা হয়। তো প্রচণ্ড রকমের মাথা ব্যথা, অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে, প্যারালাইসিস বা কোনো সাইড দুর্বল হয়ে যেতে পারে। তো এই ধরনের সাডেন উপসর্গ নিয়েই আমাদের কাছে আসে অ্যানিউরিজম রাপচার হলে। তো এই অ্যানিউরিজমগুলো অনেক সময় রাপচার মানে ফেটে যায় না, মানে ফাটে নাই, এই অবস্থায় অনেক সময় ডায়াগনোসিস হয়। উন্নত বিশ্বে তাই হয়, কারণ তারা অনেক সময় ব্রেন চেক করে, অর্থাৎ 40 বছর পার হয়ে গেলে, জাপানে যেমন 40 বছর পার হয়ে গেলেই ওরা এমনিতেই ব্রেন চেক করে, ব্রেনের এমআরআই করে কিংবা ব্রেনের একটা এনজিওগ্রাম করে দেখা গেল যে ওই ফোসকাটা ধরা পড়ে গেছে, এখনও ফাটে নাই কিন্তু ফাটার আগেই তারা ধরে ফেলেছে, তারপরে সেটা চিকিৎসা করে, যার কারণে আর ফেটে রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হয়ে যেন আমাদের কাছে আর না আসে। কারণ একবার স্ট্রোক হয়ে গেলে তার আউটকাম অনেক খারাপ হয়, চিকিৎসা দিলেও পুরোপুরি তাকে সুস্থ করাটা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায়। তো এটা তাদের একটা ন্যাশনাল প্রোটোকল, আমাদের দেশে সেরকম নেই। আমাদের দেশে মানে তৃতীয় বিশ্বের দেশ যারা আমরা, আমাদের দেশে তো ওই হেলথ সিস্টেমটা ওই পর্যায়ে যায় নাই, যার কারণে আমাদের দেশের রোগীরা রক্তনালীর ফোসকাগুলো যখন ফেটে যায়, রক্তক্ষরণ হয়, যখন স্ট্রোক করে তখন আমাদের কাছে আসে বেশিরভাগ পেশেন্টই। তা আসার পরে আমরা যেটা এই উপসর্গগুলো নিয়ে আসে, আমরা তখন বুঝি যে না, সিটি স্ক্যান করি। একটা সিটি স্ক্যান করলে দেখা যায় যে ব্রেনের পর্দার নিচে ওয়াইড স্প্রেড হ্যামোরেজ, রক্তক্ষরণ হয়েছে। তখন আমরা ধরে নেই যে 80% ক্ষেত্রে ধরেই নেই যে এটা তার ব্রেনের রক্তনালীর গায়ে ফোসকা আছে, অ্যানিউরিজম আছে, যেটা নাকি ফেটে যে রক্তক্ষরণ হয়েছে। তারপরে একটা এনজিওগ্রাম করি আমরা। এনজিওগ্রামটা সিটি এনজিওগ্রাম হতে পারে, এমআর এনজিওগ্রাম হতে পারে, ইউজুয়ালি সিটি এনজিওগ্রাম করা হয়। এবং আরেকটাভাবে করা যায় ডিএসএ বা ক্যাথল্যাবে, হার্টে যেমন এনজিওগ্রাম করে, এই ক্যাথল্যাবে নিয়ে যেয়ে ঠিক একইভাবে এনজিওগ্রাম করা যায়। তো এনজিওগ্রাম করলে আমরা বুঝতে পারি যে ব্রেনের কোন রক্তনালীতে কোথায় এবং কতটুকু অংশে তার অ্যানিউরিজমটা হয়েছে, কোথায় আছে, কিভাবে আছে। অ্যানিউরিজমের মরফোলজি সম্পর্কে আমরা স্টাডি করি যে এই যে ফোসকাটা, সেটার ডিরেকশন কোন দিকে, তার সাইজটা কেমন, তার নেকটা কেমন, তার হাইটটা কেমন, মানে অ্যানিউরিজম সম্পর্কে ডিটেইল আমরা অ্যানালাইসিস করি এনজিওগ্রামে। করার পরে আমরা সেটা চিকিৎসা দিই। তো এটা চিকিৎসা কেন দিতে হবে? কারণ এরকম হয় যে আমাদের দেশে 40 to 50% ক্ষেত্রে একবার ফেটে গেলে আবার ফেটে রক্তক্ষরণ হতে পারে। আমরা বলি এটাকে রিব্লিডিং, অর্থাৎ আমি ফোসকাটা ফেটে গেছে, একটা স্ট্রোক হলো, আমি এটাকে কোনোভাবে চিকিৎসা করলাম না, তখন এটা আবার ফেটে যেতে পারে। এবং আবার ফেটে গেলে বলা হয় 72% ডেথ রেট, অর্থাৎ 100 জনে 72 জনই দ্বিতীয়বার ব্লিডিংয়ে মারা যাবে। তো এই কারণে এটা খুব দ্রুততার ভিত্তিতে এই ফোসকাটাকে আমাদেরকে সার্জারি করে ক্লিপ করতে হবে, অথবা এন্ডোভাস্কুলার টেকনিক, অর্থাৎ অপারেশন ছাড়া এনজিওগ্রামের মাধ্যমে ওইটাকে কয়েল করে ওই অ্যানিউরিজম বা ফোসকাটাকে আমরা পুড়ে দিব, আর কি ভরে দিব, যাতে ওখানে ব্লাড না যেতে পারে, ওটা না ফাটতে পারে। তো অ্যানিউরিজম চিকিৎসার একটা বড় অংশ হলো এই ক্লিপিং অথবা কয়েলিং। অ্যানিউরিজম যেন দ্বিতীয়বার আর না ফেটে যায়, সেটা আমরা আগেই করতে পারি। তো এইটা একটা বড় চিকিৎসা। ক্লিপিংটা এটা মাইক্রোসার্জারি, অর্থাৎ মাইক্রোস্কোপ দিয়ে সার্জারি করে আমরা ক্লিপ করি। ইটস এ ভেরি গুড টেকনিক। যে অ্যানিউরিজম যেটা আছে ফোসকা আর রক্তনালী যদি এইভাবে থাকে আর ফোসকাটা যদি এইভাবে থাকে, আমরা রক্তনালী এবং ফোসকার যে জাংশন, সেখানে একটা এরকম ক্লিপ দিয়ে আটকিয়ে দিই। রক্তনালীর মধ্যে যে ব্লাডটা আছে সেটা যেন অ্যানিউরিজমের মধ্যে না যেতে পারে, তাহলে আর ও ফাটবে না, আর দ্বিতীয়বার স্ট্রোক হবে না। আরেকটা হচ্ছে কয়েলিং, এটা রক্তনালী, এটা ফোসকা। আমরা রক্তনালীর ভিতর দিয়ে একটা চিকন নালী বা তারের মাধ্যমে এনজিওগ্রামে দেখে দেখে আমরা ওই অ্যানিউরিজমের মধ্যে যাই। তারপর ওই চিকন যে নালীটা আছে, ওর ভিতর দিয়ে একটা সূক্ষ্ম কয়েল আছে, যেটা বাইরে থেকে আমরা ওই কয়েল দিয়ে 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 পুরো অ্যানিউরিজমটাকে ভিতর থেকে ফিল করে দিলাম। তাহলে যেটা হলো যে রক্তনালীর ভিতর দিয়ে রক্তটা যাবে, ওই অ্যানিউরিজমের মধ্যে ফোসকার মধ্যে রক্তটা যেতে পারবে না, ব্লাড প্রেশারটার ওখানে পড়বে না, ওটা আর ফাটবে না। তো এই দুইভাবে আসলে অ্যানিউরিজমের চিকিৎসা করা হয়, একটা হলো ক্লিপিং আর একটা হলো কয়েলিং বলি আমরা এটা। স্যারের কাছ থেকে ক্লিপিং এবং কয়েলিং এর কথা শুনলাম, তো আরো আধুনিক কোনো চিকিৎসা রয়েছে কিনা এবং সেগুলো আপনারা আমাদের দেশে প্র্যাকটিস করছেন কিনা? এটাই একটা হলো ক্লিপিং, এটা যেটা দীর্ঘ সময় ধরে আমাদের নিউরোসার্জারি ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইস্যুতে এইভাবেই এই চিকিৎসাটা হয়ে আসছে। কয়েলিংটা 90-এর দশক থেকে আসলে ইন্টারন্যাশনালি 90-এর দশক থেকে শুরু হয়েছে, এইটাই আসলে আধুনিক চিকিৎসা। কিন্তু কয়েলিংয়ের যে বিষয়টা, এইটার আবার অনেক ভ্যারিয়েন্ট আছে। কোনোটা সিম্পল কয়েলিং, কোনো বেলুন দিয়ে কয়েলিং করা হয়, কোনোটা স্টেন্ট বা রিং পরায় তারপরে কয়েল করা হয়,
কোনোটাতে কিছু স্টেন্ট আছে যেগুলো রক্তনালীর ভিতর দিয়ে এরকম স্টেন্ট দিয়ে দিলে রক্তটা স্টেন্টের ভিতর দিয়ে যাবে বা রিংয়ের ভিতর দিয়ে যাবে, ওই ফোস্কার মধ্যে যেতে পারবে না, এটাকে আমরা বলি ফ্লো ডাইভার্টার, এবং সেটা দিয়ে রক্ত গেলে অ্যানিউরিজমটা আস্তে 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 হয়ে ফাইব্রোসিস হয়ে যাবে। তো এরকম আরও আধুনিক চিকিৎসা পদ্ধতি এই এন্ডোভাস্কুলার টেকনিকের মধ্যেই আছে, যেগুলো প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়তই আমাদের আর্মামেন্টারিয়ামের মধ্যে যোগ হচ্ছে আর কি। তো এর মাধ্যমে যেটা হচ্ছে যে রোগীদের চিকিৎসাটা অনেক সহজ হয়ে যাচ্ছে, অনেক কমপ্লিকেশন বা জটিলতা ফ্রি হচ্ছে, মানে সার্জারি ছাড়াই এত বড় চিকিৎসা হয়ে যাচ্ছে। তবে ডেফিনেটলি সব অ্যানিউরিজম কিংবা সব ধরনের ফোস্কাকে যেই আমরা এন্ডোভাস্কুলার বা কয়েলিংয়ের মাধ্যমে করতে পারবো তা নয়। একটা বড় অংশ আছে যেটা ক্লিপিং ইজ বেটার দ্যান কয়েলিং, তার মানে সার্জারি করে ক্লিপ করাটাই ভালো কয়েল করার চেয়ে, এরকম একটা অংশ, বড় অংশ আছে। এবং এইটা বিশেষ করে যখন অ্যানিউরিজম ফেটে যে রক্তক্ষরণ হয়, এই বিষয়ে আমরা অনেক কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। স্যার আপনাকে শুনতে পাচ্ছে, আপনার প্রশ্নটি বলুন। প্রশ্নটি হচ্ছে আমার আম্মা। জি। আচ্ছা আচ্ছা, আমার আম্মা 1 বছর আগে, গত বছর এই ব্রেন স্ট্রোক ছিল। জি। তো সিটি স্ক্যানে রক্তক্ষরণ হয়েছে। জি। তো ওনার বয়স হয়েছে 80-85 মতো। জি। তো এখন ডাক্তার আর কোনো চিকিৎসা দেয় নাই, ওই বাইরে গেছিল, প্রেশার নিয়ন্ত্রণে আন না, তখন বলছে যে না, ওনার এই বয়সে আর কিছু করার নাই। আচ্ছা। তো বর্তমানে এই ডাক্তার আমার আম্মার আশাই করে নাই যে উনি মনে হয় আর চিকিৎসা নাই, শিখবো না, আপনার একটু সেবা শুশ্রূষা করে দেন। তো এখন আমরা বাড়িতে নিয়ে যাই, আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এখন দেখা যাচ্ছে যে নিমুকেল একটা ওষুধ ওই নাকের দিয়া খাবার দাবার দিত, হঠাৎ করে 10-15 দিন এরকম রাখতে আমার আম্মা নিজেই খুলে দিচ্ছে। এখন আল্লাহর রহমতে মোটামুটি কথা বলতে পারে, উঠটা বসতে পারে, আর ওই নিমুকেল ওষুধটা খাওয়াইতেছে আর কি, কিন্তু ওই পছন্দ বলতে পারে না, আর সবকিছুই বলতে পারে। তো এই ওষুধটা কি আমার আম্মার জন্য ঠিক আছে কিনা, না আর কিছু খাওয়ার দরকার? আপনি এখন কি জানতে চাচ্ছেন? আচ্ছা, সমাধানটা জানতে যাচ্ছেন, আমরা বুঝতে পেরেছি, স্যার নিশ্চয়ই উত্তর করবেন। অনেক ধন্যবাদ। উনি আসলে যেভাবে বর্ণনা করেছেন ওনার মায়ের অসুস্থতাটা, এটা ভেরি টিপিক্যাল, এবং এটাই আসলে এভাবেই আমাদের রোগীরা মানে আসে আমাদের কাছে উপসর্গ নিয়ে, এবং এভাবেই চিকিৎসাগুলো হয়। খুবই সুন্দর করে বলেছেন উনি। তো এটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে উনি, ওনার মায়ের বয়স 80 বছর, মেবি আগে থেকে ওনার উচ্চ রক্তচাপ ছিল যেটা ভালো করে নিয়ন্ত্রণ করতেন না, যার কারণে ব্রেনের মধ্যে হয়তো সূক্ষ্ম কোনো রক্তনালী ছিঁড়ে যেয়ে ব্রেনের মধ্যে হ্যামোরেজ হয়েছে, যেটা আমরা প্রথমে বলছিলাম। তো এই রক্তক্ষরণটা আসলে খুব বেশি হলে হয়তোবা মানে উনি এতক্ষণ বেঁচেই থাকতেন না, ডেফিনেটলি অ্যামাউন্ট বা ভলিউমটা কমই ছিল, যার কারণে মা এখনও আমাদের সাথে আছে, উনি বেঁচে আছেন। তো এখন ওনার যেটা এখন প্রবলেম, যেটা ওনার রিহ্যাবিলিটেশন বা ওনার যে পুনর্বাসনের প্রক্রিয়াটা আমার মনে হয় খুব ত্বরান্বিত করা দরকার, অর্থাৎ ওনাকে ফিজিওথেরাপি দেওয়া দরকার, রিহ্যাব করা দরকার, এটা সবচেয়ে বড় জিনিস। অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খেতে হবে। আর সবচেয়ে নিমোক্যাল ওষুধটার কথা উনি বলেছেন, আমরা শুরুর দিকে ব্রেনের পানির রাস্তার মধ্যে যখন ব্লিডিং হয় তখন শুরুর দিকে আমরা নিমোক্যাল দিই, 21 দিনের জন্য দেই। এরপরে আর নিমোক্যাল ট্যাবলেটটা আমরা দেই না, 21 দিনের জন্য দেই, এরপরে আর দেই না। ধন্যবাদ স্যার। আমাদের একদম শেষ পর্যায়ে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি বলুন। হ্যাঁ, জি, আমি বলতে চাচ্ছি যে আমার আম্মু প্রায় 4 মাস আগে স্ট্রোক করছে। তো ওনার ডক্টর বলছে যে ওনার লাইনটি কেটে গিয়েছে। স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা কথা বলছিলাম যে এভিএম নিয়ে, তার আধুনিক চিকিৎসা সংক্ষেপে বলতেন স্যার। ডেফিনেটলি আমরা একটা বিষয় নিয়ে এখনো বলি না, সেটা হলো এভিএম বা আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। এটা হলো রক্তনালীর একটা কুণ্ডলী, যেটা জন্মগতভাবে আমাদের ব্রেনের মধ্যে থাকে। এটা ওভার দ্য টাইম যখন বড় হয়, যখন এটার অনেক ডিসপ্লাস্টিক বা বিভিন্ন চেঞ্জ হয়, তখন এর ভিতরে হঠাৎ করে রক্তক্ষরণ হয় এখানে, এবং ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়। তো এটাও এক ধরনের ব্রেনের রক্তক্ষরণজনিত স্ট্রোকের একটা বড় কারণ। এটা আসলে সবচেয়ে বড় জিনিস কি, যে এই ধরনের রোগীগুলা
আমাদের কাছে আসে সবসময় যে রক্তক্ষরণ নিয়ে আসে তা নয়, খিঁচুনি নিয়ে আসে। অর্থাৎ সে খিঁচুনি রোগে এপিলেপসিতে ভোগে, কিন্তু পরে দেখা যায় সিটি এমআরআই করলে অথবা এনজিওগ্রাম করলে দেখা যায় তার মাথার মধ্যে বড় একটা এভিএম আছে। তো সেইটা একটা বড় জিনিস। যাদের খিঁচুনি আছে দীর্ঘদিনের, তাদের অবশ্যই খিঁচুনি ওষুধের সাথে সাথে কিছু ইমেজিং বা এমআরআই, এনজিওগ্রাম এগুলোর বিষয় আছে আর কি। আরেকটা বড় জিনিস হচ্ছে অনেক সময় বাচ্চারা, অর্থাৎ 20 বছরের নিচে, পেডিয়াট্রিক এজ গ্রুপ 18 বছরের নিচে, এরা অনেক সময় রক্তক্ষরণজনিত স্ট্রোক নিয়ে আসে। এই বয়সে রক্তক্ষরণজনিত স্ট্রোক হওয়ার কথা নয়, যেটা 50-এর বেশি বয়সে হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, বাচ্চাদের রক্তক্ষরণজনিত স্ট্রোক হলে অবশ্যই রক্তনালীর কোনো অ্যাবনর্মাল রক্তনালী, যেটা আমরা বলছি এভিএম, আর্টারিওভেনাস ম্যালফরমেশন অথবা ফিস্টুলা, সেটা আছে কিনা এটা আমাদেরকে অবশ্যই ভেবে দেখতে হবে। এনজিওগ্রামের মাধ্যমে ওইটাকে এক্সক্লুড করতে হবে, তার ব্রেনের মধ্যে কোনো রক্তনালীর রোগ আছে কিনা। যদি থাকে অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসা দিতে হবে। আমরা বলেছি যে সার্জারির মাধ্যমে এটাকে এক্সাইজ করে দেওয়া যায়, হেমাটোমা ইভাকুয়েট করা যায়, অথবা এন্ডোভাস্কুলার টেকনিক অর্থাৎ এনজিওগ্রামের মাধ্যমে সার্জারি ছাড়া আমরা চিকন একটা নালী নিয়ে ওই রক্তনালীর কুণ্ডলীর মধ্যে যাই এবং এখানে বাইরে থেকে একটা গ্লু বা আঠা জাতীয় পদার্থ, অনিক্স বলি অথবা এনবিসিএ গ্লু জাতীয় আর কি, এটাকে আস্তে আস্তে দিয়ে আমরা ওই রক্তনালী যে কুণ্ডলীটা, এটাকে আমরা ভরে দেই পুরাটা। যখন এটা পুরাটা ফিল হয়ে যায় তখন তো ব্লাড ওর ভিতর দিয়ে যেতে পারে না, আর ওটার পরবর্তীতে ফাটতেও পারে না। অর্থাৎ যেই স্ট্রোকটা হইলো সেই স্ট্রোকটা আর পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকে না। এটা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, যেটা সার্জারি ছাড়া এনজিওগ্রামের মাধ্যমে এই এভিএম এম্বোলাইজেশন করা যায় আর কি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং অবশ্যই সচেতন হবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলার সকল দর্শককে। সুধী দর্শক, আজকে আমরা জানলাম যে রক্তক্ষরণজনিত স্ট্রোকের আধুনিক চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। সকলে চিকিৎসা নিয়ে সুস্থ থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।